রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার দীর্ঘ যেহেতু সময় নেই, সময় খুবই সংক্ষেপ, ভূমিকা ছাড়াই আমি আমার বক্তব্য শুরু করছি। যে সমস্ত বন্ধুগণ এসেছে সকলকে আমি সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আচ্ছা, আমি প্রথমে একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি সবাই ভালো আছেন? ভালো আছেন না? কেন ভালো নেই? আজকের কি আমাদের এই মালঞ্চর পথে আমাদের আসবার দরকার ছিল? ঘর থেকে বার করেছে কে? কে? জোরে আওয়াজ তুলুন, কে বার করেছে? তো যিনি আমাদেরকে ঘর থেকে বার করে, যিনি ঠান্ডা ঘরে রয়েছে, তাকে আমরা ঠান্ডা ঘরে বসে থাকতে দেব? দেব? আমরা যতদিন নয় ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে নিয়ে যাব, যতদিন না পর্যন্ত নরেন্দ্র মোদীকে আমরা দিল্লির রাজ সিংহাসন থেকে গলা ধাক্কা দিয়ে যতদিন না বার করতে পারবো, ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? বন্ধুগণ, মনে রাখবেন, যেহেতু সময় সংক্ষেপ, অনেক বক্তা রয়েছে, আমি আপনাদেরকে শুধু সংক্ষেপে দুটো একটি কথা বলবো। ওয়াকফ বিলটা কি? ওয়াকফটা সর্বপ্রথম মিস্টার জওহরলাল নেহরু 1954 সালে ওয়াকফ বোর্ডটাকে গঠন করেন। এরপরে কিছু রদ বদল হয়ে আবার 1995 সালে পিভি নরসিংহ রাও তিনি আবার ওয়াকফ বোর্ডের কিছু নিয়মকে রদ করে এই ওয়াকফ বোর্ডকে একটু শক্তিশালী করে তোলেন। এরপরে আবার 2013 সালে ডক্টর মনমোহনজি আবার তিনি পূর্বের কিছু নিয়মকে তিনি দেখলেন যে না, সম্পদ যখন মুসলমানদের, এই সম্পদের অধিকার ওয়াকফ বোর্ডকে দেওয়া দরকার। দাবিটা ঠিক ছিল না? ঠিক। সম্পদ কাদের? মসজিদ কাদের? মাদ্রাসা কাদের? কবরস্থান কাদের? সরকার কাদের? রক্ষা করবে কারা? রক্ষা করবে কারা? তাই যারা এই ওয়াকফ আইন যারা আমাদেরকে, যারা কবরস্থানে সুদে দিবে না বলে যারা আইন পাস করতে চলেছে, আমি একটাই শেষ কথা বলবো। আমি বুঝতে পারছি আক্তার সাহেব আমাকে রোধ করতে চাচ্ছেন, কিন্তু অনেক বলবার কথা রয়েছে, কিন্তু সময়ের অভাবে শুধু একটা কথা বলতে চাই। ওয়াকফ সম্পত্তি যখন আমি মারা যাওয়ার পর, আমার ছেলে যখন সব স্তব্ধ, আমার ছেলে যখন কান্নাতে জর্জরিত, আমার ছেলেকে ছুটে চলে যেতে হবে ডিএম অফিসে। ডিএম অফিসে গিয়ে বলতে হবে, স্যার আমার আব্বা মারা গিয়েছে, স্যার আমাকে একটু অনুমতি দিন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমার আব্বাকে কবর দেব। এখন ডিএম যদি আপনাকে অনুমতি দেয় তবে আপনার আব্বার কবর দিতে পারবেন, অন্যথায় কবর দিতে পারবেন না। আইনটি মেনে নেবে, আইনটি মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শিরায় রক্ত থাকবে, শুধু আজকে মালঞ্চ নয়, প্রয়োজনে আমরা ব্রিগেড সমাবেশে, আজকে শুধু মালঞ্চটা জাম হয়ে গিয়েছে। ওখানে নরেন্দ্র মোদী তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে যদি তোমার ঘুম না ভাঙে, 26 এপ্রিল আমরা কলকাতার একটা পিঁপড়া পর্যন্ত গলতে দেব না ইনশাআল্লাহ। এরপরে যদি আপনার ঘুম না ভাঙে, আপনি তৈরি থাকুন, আগামী দিনে আমরা দিল্লির রাজপথে কাফনের কাপড় পরে, মাথায় সাদা পাগড়ি পরে আমরা দিল্লির রাজপথ দখল করে নেব ইনশাআল্লাহ। সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিজেপি হটো, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছাত্র মোদী হটাও। একদম শেষ কথাই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের হাসিনা সরকার কি বলেছিল, যে সরকারের প্রধান, সরকারকে বাঁচাতে পারে একমাত্র প্রশাসন। কিন্তু হাসিনা সরকার বলেছিল সমস্ত ক্ষমতা রয়েছে প্রশাসনের হাতে, কিন্তু বাংলাদেশের জনগণ থেকে দিয়েছে যে প্রশাসন শেষ কথা বলে না, বরং শেষ কথা বলে জনগণ। কথা ঠিক কিনা? সেজন্য আমরা দেখতে পেয়েছি হাসিনা সরকার তার নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলবার সুযোগ নেই। আজকের বলতে হয় আমাদের ভিন্ন দেশে যেতে গেলে আমাদের পাসপোর্টের প্রয়োজন হয়, আজকের আমাদের ভিসার প্রয়োজন হয়, তৎক্ষণাৎ ভিতরে
হাসিনা সরকার কিভাবে বিচার পেল আপনারা জানতে চান কি জান না? আমরা এলে দোষ, অন্য এলে দোষ, হাসিনার বেলায় কোনো দোষ নেই। আপনি তৈরি থাকুন, ঠিক হাসিনাকে যেভাবে তারা বাংলাদেশ ছাড়া করেছে, আগামী দিনে ইনশাল্লাহ আমরা আপনাকে ভারত ছাড়া করব। আপনারা রাজি আছেন? জনগণ আপনারা রাজি আছেন? এই আমাদের সংগ্রাম, বিজেপি সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।